প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। এবার সম্ভবত বড়সড় বিপদে পড়তে চলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি মরিশাসে বসে তিনি যে প্রেস স্টেটমেন্টটা দিয়েছেন যে গঙ্গা জলবন্টন চুক্তি হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের প্রথম পরীক্ষা। এই যে ড্যামেজিং স্টেটমেন্টটা, বাংলাদেশের ড্যামেজ কতটা হয়েছে সেটা বাংলাদেশ জানে, কিন্তু ভারত এর একটা কড়া প্রতিবাদ যে করবে সেটা গতকালকে আমি বলেছিলাম, প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন রণধীর জয়সওয়ালকে একটা কড়া স্টেটমেন্ট রেখে দিতে। তিনি গ্রিন সিগন্যাল দিলে সেই স্টেটমেন্টটি তাকে বলতে বলা হবে। সে ছিল পরশুর খবর, গতকাল যেটা আমি বলেছি। এবার গতকালের খবরটা আমি আপনাদের বলি। গতকাল যেটা স্থির করা হয়েছে সেটা হচ্ছে খলিলুরকে তলব করা হবে। দিল্লিতে তলব করে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর চাকরি তো কোর্ট করেছেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাকে জিজ্ঞেস করবেন যে আপনার সঙ্গে এই ব্যাপারে এই কথার ভিত্তিতে কোনো কথা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কখন হয়েছে, আদৌ কি কথা হয়েছে আপনি আমায় পরিষ্কার জানান। আর যদি না হয়ে থাকে তাহলে কেন আপনি এরকম একটা স্টেটমেন্ট দিলেন ভারতের বিপক্ষে গিয়ে, তার কারণ আপনি দর্শান। আপনি যদি এই কারণ দর্শাতে না পারেন, ভারতবর্ষ থেকে যে সমস্ত সাহায্য আপনারা চাইছেন একটা সাহায্য আপনারা পাবেন না। পরিষ্কার মুখের ওপর বলে দেওয়া হবে, একটা সাহায্য আপনারা পাবেন না। আমরা যদি বিক্রি না করি, আপনি জোর করে তো আমার ঘর থেকে মাল তুলে নিয়ে যেতে পারবেন না। আমরা আপনাদেরকে দিই মাল, আমাদের ক্রেতার অভাব নেই। এই এত বড় ট্যারিফ গেল, ট্যারিফ দিয়েতে কিন্তু সবার কিন্তু জিডিপি পড়েছে। ভারতের জিডিপি কিন্তু 6 থেকে 8.2% উঠে গেছিল। পেট্রোল নিয়েও ভারতের কোনো সমস্যা নেই। সারা পৃথিবীর পেট্রোল নিয়ে সমস্যা হতে পারে, কিন্তু ভারতের কোনো সমস্যা হবে না। ভারত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে যথাকিঞ্চিত সামান্য তেল দিয়ে নিজেরটা চালিয়ে নিতে পারবে। আমাদের তৈল শোধনাগারগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা সমস্ত রকমের তেল, আমরা ক্রুড অয়েল আমরা কিন্তু জোগাড় করে নিতে পারি। এবং ক্রুড অয়েল থেকে যে সারটা বেরোয় সেটাই খেতি বাড়িতে ব্যবহার করা হয়। ফলে আমাদের যে ক্রুড অয়েল বেরোচ্ছে, সার বেরোচ্ছে ক্রুড অয়েল থেকে, তাতে আমাদের দেশে সার আমরা চালিয়ে নিতে পারবো এবং আমাদের যা স্টক করা আছে 6 মাসের, সেই স্টক থেকে মিলিয়ে মিশিয়ে আমরা চালিয়ে নিতে পারবো। কারণ ওই ব্লকেড, এগুলো খলিলুরকে বলবে না, এগুলো আমি বলছি, ওই যে ব্লকেড, ওই ব্লকেড কিন্তু আমেরিকাকে সরাতেই হবে। ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যেবাদী লোক, তিনি কখন কি বলেন তার কোনো ঠিক নেই। এখন গতকালকে উনি বলেছিলেন যে চায়না নাকি অস্ত্র দেওয়া বন্ধ করে দেবে। চায়না তো একটা দীর্ঘ স্টেটমেন্ট দিয়েছে, আমার সঙ্গে মানে ট্রাম্পের কোনো কথাই হয়নি। অর্থাৎ সেখানেও একটা মিথ্যে কথা উনি বলেছেন। আর ব্লকেট করে যেটা হয়েছে সেটা ওনার নিজের দেশের মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, বিভিন্ন স্টেটে $3 থেকে তেলের দামটা বেড়ে
$6 থেকে $8 রয়েছে পার ব্যারেল, এই পার গ্যালন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি, সেটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা রয়েছে তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবেন। ফলে এই পরিস্থিতিতে ভারত কিন্তু তার তেল আমদানি কিন্তু যথারীতি চালিয়ে যাচ্ছে রাশিয়া থেকে, প্রচুর পরিমাণে ক্রুড অয়েল, যা এনে বিদেশে সাপ্লাই করত ভারত, ইউরোপিয়ান ইউনিয়নে সাপ্লাই করার রাস্তা এখন বন্ধ, কারণ হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে, ব্লকেট করে দিয়েছে। ভারত যাবে না। আর জোর করে যদি ভারত যেতে চায়, ভারত গিয়ে আরামসে গিয়ে ইরান থেকে তেল নিয়ে আসলো, তোর বাপের ক্ষমতা থাকলে তুই আটকে দেখা। এই অবস্থায় যখন তেলের এত সংকট, মূল্য বৃদ্ধি এই জায়গায় পৌঁছেছে, বিদ্যুৎ নেই, হামে শিশু মারা যাচ্ছে, সম্প্রতি নাকি টিকা আসছে শুনলাম, কিন্তু যতটা ড্যামেজ হওয়ার ততটা ড্যামেজ হয়ে গিয়েছে। এখন ফার্দার যাতে ড্যামেজ না হয় তার জন্য এখন একেবারে মানে বৃহৎ আকারে একটা প্রোগ্রাম নিয়ে ওই শিশুদের টিকা দিতে হবে, যাতে আর ভবিষ্যতে আর না ছড়ায়। কিন্তু এইভাবে যদি গরম চলে, এই গরমে শিশুরা ঘেমে গিয়ে তাদের হাম কিন্তু প্রাদুর্ভাব কিন্তু আরো বাড়বে। সেই অবস্থায় দেশের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যেভাবে নির্বাচন হোক না কেন, একদলীয় নির্বাচন ভারত বলে, যেভাবে নির্বাচন হোক না কেন, তিনি এই ধরনের স্টেটমেন্ট ভারতের নাম করে দেন কি করে, যখন এই কথাটা হয়নি। আর এই যে কথাগুলো হয়, দর্শক আপনাদের মনে করিয়ে দিই, যাতে কেউ না অস্বীকার করতে পারে, তার জন্য কিন্তু অডিও রেকর্ডিং হয়, সামনে কিন্তু অডিও থাকে, রেকর্ডার থাকে, যাতে কেউ অস্বীকার না করতে পারে। এবার আমাদের খলিলুর রহমান যাবেন কোথায়? যখন অডিও রেকর্ডারটা যখন টিপে দেওয়া হবে, তার সঙ্গে পরিষ্কার কি কথাবার্তা হয়েছে সেটা যখন হবে, তখন কিন্তু কূটনৈতিক মহলে তো আর আমাদের মতো নয় যে আমরা সমাজ মাধ্যমে লিক করে দিলাম, কিন্তু খলিলুর রহমানের প্যান্ট জামা কিন্তু হলুদ হয়ে যাবে। ভারত ঠিক করেছে ওইসব প্রতিবাদ করে কিছু হবে না। এদের চামড়া মোটা মোটা চামড়ায় যখন হয়ে যায় না, তখন ডুগডুগি বাজাতে হয়, এখন ঢোলের মতো বাজাতে হবে। মানে বাংলাদেশকে এখন ঢোলের মতো বাজাও। যেমন জামাত এসে বলেছিল না, আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আমরা সাহায্য করব, কিন্তু আপনারা দেখবেন আওয়ামী লীগ ফিরলে যেন আমাদের ঢোল না বাজায়। কিন্তু আওয়ামী লীগ ফিরবে। আপনাদের একটা গল্প বলি, বিশ্বাসটা এমন বস্তু না, ছোট গল্প বলি। একটা লোকের একটা নদী পার হওয়ার একটা খুব দরকার ছিল, খেয়া টেয়া বন্ধ হয়ে গেছে। খেয়া পাড়ের একজন সাধু সন্ন্যাসীর মতো মানুষ, সে ধুনি জেলে সে রাম নাম কৃষ্ণ নাম জপ করছে। তো তাকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে থেকে সাধু জিজ্ঞেস করে, তুই কি করতে চাস? বললো, ঠাকুর আমি তো ওপারে যাব, কিন্তু কোনো নৌকো নেই, আমি যাবো কি করে? আমরা নিজের উপরে বিশ্বাস রাখ, আর কৃষ্ণ নাম জপ, নদীর ওপর দিয়ে হাঁট। বললো আমি ডুববো না? বলবেন না, ডুববি না, নিজের ওপরে বিশ্বাস রাখ। বিশ্বাস এমন বস্তু, আত্মবিশ্বাস এমন বস্তু, ভক্তি এমন বস্তু, তুই যে ঠাকুরেই বিশ্বাস করিস না ওপরওয়ালায়, তার উপরে এতটাই বিশ্বাস রাখিস যেন 99.9% যেন না হয়, 100% হয়। তো সে কৃষ্ণ নাম জপতে জপতে আর্ধেক গিয়েছে, গিয়ে সে দেখছে জল এত স্রোত বইছে, তার মনে হয়েছে যে এইবারে আমি ডুবে যাব। কৃষ্ণ নাম তখন ভুলে গিয়ে, যেই ভুলে গিয়েছে সঙ্গে সঙ্গে ডুবে গেছে। ওই জন্য আমি বলি, বাংলাদেশের মানুষকে আপনারা আস্থা হারাবেন না, কনফিডেন্স হারাবেন না, আত্মবিশ্বাসকে বজায় রাখুন। আত্মবিশ্বাসী হচ্ছে সব।
এই আত্মবিশ্বাস যতক্ষণ আছে না, আপনাদের কোনো শক্তি হারাতে পারবে না। এদের সব ঢোল বাজবে, ঢোল ঢোল বাজে বাজে ঢোল বাজে বাজে ঢোল, একটা গান ছিল না, এদের সব ঢোল বাজবে। গানটা আমি জানি, কিন্তু গানটা আমি যদি গুনগুনাই তাহলে পরে স্ট্রাইক খেয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের রাজনীতিতে, বিশেষ করে ক্ষমতার রাজনীতিতে 5 বছর একটা যাকে বলা হয় কোড নাম্বার। আপনি লক্ষ্য করুন যে সেই 1954 থেকে আজ অবধি প্রতি 5 বছর পর পর আমাদের রাজনীতিতে একটি ব্যাপক পরিবর্তন আসে, এবং সেই পরিবর্তনের ফলে একেবারে রাজনীতির যেটিকে বলা হয় কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশন চেঞ্জ হয়ে যায়। আমি আপনাকে 1947 সন থেকে বলি। তো 1947 সনে যখন পাকিস্তান স্বাধীন হলো, তখন রাজনীতির পাদপীঠে কারা? রাজনীতির পাদপীঠে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তার সঙ্গে মোহাম্মদ আলী বা আলী ভাতৃদ্বয়, মোহাম্মদ আলী, লিয়াকত আলী, সাহেবজাদা ইয়াকুব আলী খান। আচ্ছা, গেল। তো 47, 48, 49, 50, সেই 50-এর পরে এটা পরিবর্তন হতে থাকলো। সেই পরিবর্তনের ধারায় সেখানে গোলাম মোহাম্মদ, চৌধুরী গোলাম মোহাম্মদ, এরপর খাজা নাজিম উদ্দিন, এখানে হোসেন শহীদ সরওয়ার্দী, শেরেবাংলা লেখে ফজলুল হক, সর্বভারতীয় রাজনীতির এই সমস্ত দিকপালরা এসে পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে পড়লেন। দ্বিতীয় ক্যাটাগরিতে এসে যারা এলেন তারা খিলাফতে রব্বানী পার্টির আবুল হাসিম, তারপর সেই মুসলিম লীগের আরো অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা। এভাবে চললো 5 বছর। তাহলে 50, 51, 52, 54। 54তে এসে পুরো রাজনীতির যে পট পরিবর্তন হয়ে গেল, একেবারে কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে গেল পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে। এভাবে চললো 5 বছর। 54, 55, 56, 57, 58 সালে এসে পুরো রাজনীতির পট পরিবর্তন হয়ে গেল। সেখানে আইয়ুব খান চলে আসলেন, সব শেষ, এবং একটা ইতিহাস তৈরি হলো, সামরিক শাসনের ইতিহাস। সেই 58 থেকে 58, 59, 60, 61, 62 সনে এসে কি হলো, আবার কোর্স অ্যাকশন পরিবর্তন হলো। আইয়ুব খান দেখলো যেভাবে চলবে না, নির্বাচন দিতে হবে, বেসিক ডেমোক্রেসি দিতে হবে, রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি দিতে হবে, নানা রকম একটা পরিবর্তন, মানে সামরিক শাসনটাকে তিনি আবার গণতন্ত্রে রূপান্তরিত করলেন। আচ্ছা, 62 থেকে আবার 5 বছর, 63, 64, 65, 66। 66 সনে কি হলো, পুরো তার যে সামরিকতন্ত্র, তারপরে আবার সেমি বেসিক ডেমোক্রেসির যে ইতিহাস, এটা পাল্টে গেল। নতুন একটা আন্দোলন, শিক্ষা আন্দোলন শুরু হলো। 62 শিক্ষা আন্দোলন, সেটাকে গিয়ে 66 গণ আন্দোলনে রূপান্তরিত হলো, এবং সব কিছু একেবারে তছনছ হয়ে গেল। এরপর পরবর্তী 5 বছর আসেন 66, 67, 68, 69। 69 গণ অভ্যুত্থান হয়ে গেল, 70 একটা নতুন প্রেক্ষাপট হয়ে গেল। আবার আসেন 5 বছর, 70, 71, 72, 73, 74 সাল। 74 সাল দুর্ভিক্ষ হলো, এবং 75-এর 15 আগস্ট অনিবার্য করে তুলল। তারপরের 5 বছর আসেন 75, 76, 77, 78, 79। 79তে কি হলো, জিয়াউর রহমান সাহেব এই যে বহুদলীয় গণতন্ত্র, এর আগে নানা রকম কিছু করে সে একটা স্টেবল অবস্থায় দেশটাকে আনলো। আনার পরে এরপরে মাত্র 2 বছরের মাথায় তার পরিণতি শেষ হয়ে গেল। এরপরে আপনি সেই 79 থেকে আবার 5 বছর করেন, 79, 80, 81, 82, 83 সন। 1983-তে কি হলো, এরশাদের মার্শাল ল। আবার সেই এরশাদের মার্শাল লর সঙ্গে যদি আপনি তুলনা করেন,
আপনি দেখবেন যে সেই 1958-এর মার্শাল লয়ের একেবারে অনুরূপ। আবার 83-তে যে ঘটনাগুলো ঘটলো বা তখনকার যে প্রেক্ষাপট, কোর্স অফ অ্যাকশন, এটাকে আপনি জিয়াউর রহমানের 1975-এর ডিসেম্বর মাসের ঘটনার সঙ্গে তুলনা করতে পারেন। এভাবে 83 থেকে আরো 5 বছর পরে আগায় যান, 84, 85, 86, 87, 88। 88 সনে পুরো রাজনীতির যে তার যে ক্যারিয়ার শেষ হয়ে গেল। সে একতরফা নির্বাচন করলো, সমস্ত রাজনৈতিক দলগুলো শেষ হয়ে গেল, একটা গৃহপালিত বিরোধী দল তৈরি করলো। আরো বলবো, এভাবে 5 বছর পর পর আপনি দেখেন যে রাজনীতিতে একটা কোর্স শেষ হয় আর নতুন করে রাজনীতির মাঠে অনেকগুলো মুখ, অনেকগুলো নায়ক, অনেকগুলো খলনায়ক তারা চলে আসে। সেই দিক থেকে এই যে 2026 সন, এই 2026, 27, 28, 29, 30, এই 2030 সনের মধ্যে আমাদের রাজনীতিতে কি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এর কারণ হলো এই সময়টিতে আমাদের অনেকগুলো কোর্স অফ অ্যাকশন মানে পরিবর্তন হবে, অনেকগুলো ঘটনা ঘটবে, অনেকগুলো মুখ রাজনীতি থেকে হারিয়ে যাবে, অনেকগুলো নতুন মুখ আসবে। এখন আমরা যাদেরকে দেখছি, আমরা দেখছি জামাতের আমির গোলাম পারওয়ার সেক্রেটারি, আমরা দেখছি জামাতের সঙ্গে অনেকগুলো ইসলামী দল নয়, প্রথাগত সাধারণ দল, তাদের একটা ঐক্য হয়েছে এবং জামাতের একঝাঁক তরুণ নেতৃত্ব, এখানে শিশির মনির আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে, এখানে ফুয়াদ আছে, এবি পার্টির মঞ্জু সাহেব আছেন, তারপর এখানে ডক্টর মাসুদ সংসদ সদস্য তিনি আছেন, তারপরে এখানে মিজানুর রহমান আজহারি আছেন, আহমদুল্লাহ আছেন, এখানে সংসদে গেছেন সেই যে আমির হামজা আছেন। তো এই লোকগুলোকে আপনি একত্র করেন, সবারই নিজস্ব জায়গা থেকে কিন্তু প্রচন্ড সফলতা আছে, ইতিবাচক বলেন কিংবা নেতিবাচক বলেন, সফলতা আছে। তো সেই সফলতার প্রেক্ষিতে বিরোধী দলের এই মুখগুলোর সঙ্গে সঙ্গে আবার মামুনুল হক সাহেব আছেন, তারপর মেজর আক্তার আছেন, কর্নেল ওলি আছেন, তারপর সেখানে কর্নেল ওলির সাথে সাথে আরো অনেকগুলো মুখ সামনে চলে আসবে। এরপর 11 দলীয় যে জোট, ঐক্য জোট, সেই 11 দলীয় ঐক্য জোটে হাসনাত আছে, সার্জিস আছে, তারপরে মাহফুজ আছে, আরো অনেকে আছেন। তো তাদের মধ্যে অন্তত যদি 10 জন লোক আপনি দেখবেন যে রাজনীতির সম্মুখ সারিতে খুব বড় নেতা হয়ে গেছেন, আবার বাকি যারা আছে তারা পেছনের সারিতে হারিয়ে গেছেন। বিএনপির মধ্যেও একই অবস্থা, এখানে তারেক রহমান, জাইমা রহমান, জুবাইদা রহমান, এই পরিবারে ওনার আপনজনের মধ্যে ওনার যে ব্যক্তিগত যে সহকারী সানি, সে আছে, অপু আছে, নুরুদ্দিন অপু, মিয়া নুরুদ্দিন অপু আছে। তারপরে এখানে আমি দুটো শব্দ কিন্তু ব্যবহার করি, আমি যাদেরকে বলি আছে তারা আমার স্নেহভাজন, বয়সে ছোট, আর আমি অনেকে আছেন বলি, মানে তারা আমার সমপর্যায়ের বা সিনিয়র বন্ধু বান্ধব। এই জন্য মানে অনেক সময় কথার কারণে মনে হতে পারে যে লোকটি বেয়াদব কথা বলছে, মানুষকে সম্মান রেখে কথা বলছে না। যাই হোক, সেই জিনিসগুলো মানে আমি খেয়াল রাখি, যারা দর্শক তাদের জন্য আমি জিনিসগুলো বলছি। এর বাইরে যেটি আছেন সেটা হলো সালাউদ্দিন সাহেব আছেন, এরপর আইনমন্ত্রী আছেন, আসাদ আছেন, তারপর ডেপুটি স্পিকার আছেন, ব্যারিস্টার কায়সার কামাল আছেন, তারপর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আছেন, তারপর মানে এই ইয়াংদের মধ্যে যারা মোটামুটি এখন সরকারি দলের কর্তৃত্ব করছেন, যাদের হাতে মূলত ক্ষমতা। এর বাইরে ওনার বিশ্বস্ত যারা লোকজন আছেন, সে বিশ্বস্ত লোকজন এখনো লাইমলাইটে আসেনি, খুব দ্রুত চলে আসবেন। সেটা হলো স্থানীয় সরকার এলজিআরডি যে মিনিস্ট্রি রয়েছে, সেই মিনিস্ট্রিতে যিনি প্রতিমন্ত্রী আছেন, বগুড়া থেকে হয়েছেন এক ভদ্রলোক,
দলের মধ্যে খুবই প্রভাবশালী। এই মুহূর্তে তাকে যাকে বলা হয় ডিফ্যাক্টো সাধারণ সম্পাদক বলা হয়। উনি আছেন। এরপরে চিফ হুইপ যিনি আছেন তিনি আছেন, শহীদুদ্দিন চৌধুরী আনি তিনিও আছেন, জহিরুদ্দিন স্বপন আছেন। তো এরকম সরকারি দলের অন্তত 100 তরুণ এবং মধ্য বয়সী যারা লোকজন রয়েছেন, তাদের মধ্যে একটা বিরাট অংশ পেছনে পড়ে যাবেন আর বিরাট অংশ সামনে চলে আসবেন। এই হলো এখানকার দৃশ্য। বাইরে কি হতে পারে? বাইরে হাসানুল হক ইনু সাহেব, রাশেদ খান মেনন সাহেব, ওনাদের মতো লোক ছাড়াও সেই হেফাজত ইসলামীর অন্তত 1 ডজন আওয়ামী লীগপন্থী যারা নেতা আছেন, যারা খুবই জনপ্রিয়, ওয়াজের ময়দানে সংগঠন চালাতে গিয়ে এবং হেফাজত তাবলিগের মধ্যে তাদের একটা বিরাট প্রভাব রয়েছে। আমি ব্যক্তিগতভাবে কারো নাম বললাম না। অন্যদিকে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিতে শেখ হাসিনা ছাড়াও জাহাঙ্গীর কবির নানক সাহেব আছেন, বাহাউদ্দিন নাসিম সাহেব আছেন। কোনো অবস্থায় আপনি তাদের যে প্রভাব, এটা আপনি বন্ধ করতে পারবেন না। এদের একটা গ্রুপ হয়ে গেছে রাজনীতিতে, অর্থাৎ বাহাউদ্দিন নাসিম, আলাউদ্দিন নাসিম, তারপর জাহাঙ্গীর কবির নানক, ওনাদের একটা পলিটিক্যাল গ্রুপ ঠিক সেম এইজে আছেন, যারা দেশের বাইরে থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটা পোলারাইজেশন হচ্ছে। শেখ পরিবারের মধ্যে শেখ ফজলে নূর তাপস আছেন, পরশ আছেন, শেখ রেহানার ছেলে ববি আছেন, তারপরে সজীব ওয়াজেদ জয় আছেন, পুতুল আছেন। আপনি এদেরকে রাজনীতি থেকে বাদ দিতে পারবেন না। অন্যদিকে শেখ সেলিম সাহেবের যে ছেলে একজন আছেন, যিনি যুবলীগ করতেন, ব্যারিস্টার, তো ব্যারিস্টার নাইম, তারপরে আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের ছেলে আছে যিনি বরিশালে মেয়র হয়েছেন, হাসনাত আবদুল্লাহ। মানে আওয়ামী লীগের রাজনীতিতে তাদের যে অবস্থান, এর বাইরে আর অনেক যে সকল রিফাইন্ড নতুন ছাত্রলীগ যুবলীগ থেকে একটা বিরাট গ্রুপ চলে আসবে। যেমন ধরুন লিয়াকত শিকদার, নজরুল ইসলাম বাবু, ইকবালুর রহিম, এরকম ছাত্রলীগের সাদ্দাম, তারপরে গোলাম রব্বানী, নাজমুল, মানে যারা অতীত